পেট্রোল, ডিজেল থেকে শুরু করে জ্বালানি গ্যাস থেকে শুরু করে সিএনজি, এই যে মূল্য বৃদ্ধি কোনো রকম ভাবেই নিয়ন্ত্রণে আনার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সেটা বেড়েই চলেছে এবং সাধারণ মানুষ তার ভোগান্তি। এটা কি আদেও এই যে বিশ্বব্যাপী যে যুদ্ধের পরিস্থিতি সেই কারণে, নাকি পরিকল্পনার অভাব? দেখুন, দুটোই। বিশ্বব্যাপী যে যুদ্ধ পরিস্থিতি, তার জন্য তো অবশ্যই একটা সমস্যা হচ্ছে। এখন অবধি ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সমস্যা মেটেনি, এবং যেহেতু হরমুজ দিয়ে তেল আসছে না, তাই সেই কারণে অবশ্যই তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং যেহেতু 5 রাজ্যের নির্বাচন হয়ে গেছে, এখন সরকারের পক্ষে, কেন্দ্রের সরকারের পক্ষে আর কোনো জনমোহিনী নীতি নেওয়ার দরকার নেই। তাই যেরকম বাজার দর অনুযায়ী তেলের দাম বাড়া উচিত সেরকমই হচ্ছে। আমি আপনাকে মনে করিয়ে দেব, গত এক সপ্তাহে 4 বার তেলের দাম বেড়েছে, এবং পেট্রোলের দাম এখন প্রায় 113 টাকার ওপরে, ডিজেলের দামও প্রায় 98 টাকা। এর ফলে তো শুধুমাত্র যে পরিবহন খরচ বাড়ছে তা না, পরিবহন খরচ বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়লে মানুষের অবস্থা হয়রান হয়। ফলে যে মানে আচ্ছে দিনের কথা কেন্দ্রীয় সরকার বলেছিল, সেই আচ্ছে দিনকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। এবার আপনি যে প্রশ্নটা করলেন, সেটা অবশ্যই একটা পরিকল্পনারও অভাবও। দেখুন, যখন নরেন্দ্র মোদী ইসরায়েলে গেছিলেন, তখনই ইসরায়েল এবং আমেরিকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইরানকে আক্রমণ করবে। যেটা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বারবার মনে করিয়ে দিয়েছেন, যে ইরানের সঙ্গে আমাদের যে দীর্ঘ সম্পর্ক, সেই সম্পর্কের কথা মাথায় রেখে আমরা যদি ইরানের সাথে সম্পর্ক মজবুত রাখতাম এবং ইসরায়েলের দিকে ঝুঁকে না যেতাম, তাহলে হয়তো আমাদের এই পরিস্থিতির শিকার হতে হতো না। প্রথমে তো ইসরায়েল আমাদের কোনো সাহায্য করতে পারেনি, তেলের বিষয়, আর ইরান হরমুজ প্রণালী দিয়ে আটকে দিয়েছিল। ফলে ইরানের সাথে পরবর্তীকালে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কথা বলে একটা চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তেলের যোগান যথেষ্ট নয়, সেই জন্যই তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আন্তর্জাতিক বাজারে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের ফলে ভারত কিছুটা অবশ্যই রাজনীতিতে এবং সব কিছুতে কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েছে, যার প্রভাব আমাদের ভারতবর্ষের তেলের বাজার বা আপনি যদি বলেন জিনিসপত্রের বাজার, তারপরে পড়ছে। তাহলে যখন 5 রাজ্যে ভোট হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে গিয়ে ভোট ক্যাম্পেনিং করতে, ইভেন আমাদের রাজ্যেও ভোট ক্যাম্পেনিং করতে এসে তেলের দাম থেকে শুরু করে বিভিন্ন সবকিছুর দাম কমানোর একটা প্রতিশ্রুতি আমরা শুনেছি। ইভেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে তেলের দাম 400 বা অর্ধেক করে দেওয়া হবে, গ্যাসের দাম অর্ধেক করে দেওয়া হবে, 450 টাকা করে দেওয়া হবে। কিভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় সেই করবার জন্য যে ব্যান্ডউইথ মানে ফিনান্সিয়াল ব্যান্ডউইথ দরকার, সেটা কেন্দ্রীয় সরকারের নেই। কেন্দ্রের আপনি যদি দেখেন, গত 1 মাস ধরে যেভাবে ভারতবর্ষ থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে গিয়েছে, ডলারের দাম যেভাবে বেড়েছে, এখন $1 দাম যেখানে গিয়ে পৌঁছেছে, সেটা থেকেই বোঝা যায় ভারতবর্ষের অর্থনীতির কী হাল। আমি কোনো ব্যক্তির নাম করতে চাই না, কিন্তু বিজেপি সরকারের বা বিজেপির যেসব মন্ত্রীরা বলেছিলেন যে পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকবে, গ্যাসের দাম অর্ধেক করে দেওয়া হবে, তারা মনে হয় অর্থনীতির অবস্থাটা বুঝতে পারেননি বলে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সাধারণ মানুষ হাঁসফাঁস করছে। দেখুন, যদি আপনি 5 রাজ্যের ভোটের ফলাফল দেখেন, অসম এবং পশ্চিমবঙ্গ বিজেপি জিতেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ প্রথমবার জিতেছে। কেরল এবং তামিলনাড়ুতে কংগ্রেসের সরকার তৈরি হয়েছে। ফলে পুরো বিষয়টা কিন্তু একটা কি বলবো, একটা ভারসাম্যের জায়গায় দাঁড়িয়ে আছে। দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি এখনো ঢুকতে পারেনি। সেই যে সেই ব্যারিয়ারটা কেন তৈরি হচ্ছে, তার একটা কারণ বোধহয় এই যে বিজেপি সরকারের যে নীতি, যেগুলোর জন্য সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, সেটা আমাদের বুঝতে হবে। বিজেপি সরকারের নীতির সঙ্গে সাধারণ মানুষের যে অর্থনীতি, সেটার এখনো অবধি কোনো মিল পাওয়া যাচ্ছে না। আবারও আমি বলছি, পেট্রোল ডিজেলের দাম বাড়লে কি হয়, যে লোকটার বাসে করে মাল নিয়ে যায়, দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে মাল বেচে, তারও তো সমস্যা হচ্ছে, তাকে বেশি টাকা দিতে হচ্ছে। যে লোকটা অটোতে করে মাল নিয়ে যায়, তাকেও অটোতে বেশি টাকা দিতে হচ্ছে। ফলে জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি যদি বিভিন্ন রুটে খোঁজ নেন, অটোর ভাড়া বেড়ে গিয়েছে, এবং সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হবে না। ফলে ইরানের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক
ঝালিয়ে না নেওয়ার একটা আপনি বলতে পারেন ফল আমাদের ভুগতে হচ্ছে, যে ফলটা আমজনতার মধ্যে দিয়ে ভুগতে হচ্ছে। এবং এই যে আমজনতা এতে যে কতটা ক্ষুব্ধ সেটা আপনি ককরোচ জনতা পার্টি দেখে বুঝতে পারবেন। ককরোচ জনতা পার্টি তো খুব কোনো সিরিয়াস পলিটিক্যাল বিষয় না, কিন্তু যেটা যোগেন্দ্র যাদব বলেছেন আমি সেটা বিশ্বাস করি, যেটা মানুষের রাগের বহিঃপ্রকাশ। মানুষ যে ক্ষুব্ধ হয়ে আছে, মানুষকে যেসব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সরকার যে সেসব সমস্যার কথা ভাবছে না, এইটা মানুষ কিন্তু বুঝতে পারছে। অপরদিকে মানুষ তো একেবারে যে অতিরিক্ত দাম সবকিছুর তার মধ্যে পড়ে আছে, তার সঙ্গে সঙ্গে আবার রাজ্যে বুলডোজার রাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বুলডোজার এবং বেআইনি নির্মাণ ভাঙার নামে বাড়িঘর ছাড়া করা হচ্ছে সাধারণ মানুষকে। কিভাবে দেখছে? দেখুন, সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা ছিল বুলডোজার নিয়ে, যে কাউকে অভিযুক্ত মনে করলেই সেখানে বুলডোজার চালানো যাবে না। এবার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী সরকার সেটা চালাচ্ছে। যারা এর জন্য বিব্রত হচ্ছেন, যাদের বাড়িঘর যাচ্ছে, তারা সুপ্রিম কোর্টে যাবেন কিনা, তারা কি ধরনের আইনগত ব্যবস্থা নেবেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিই, উত্তরপ্রদেশের যোগী সরকার যখন বুলডোজার চালিয়েছিল তখন কেন্দ্রীয় সরকার কেন্দ্রের মানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবেই বলেছিল বুলডোজার দিয়ে কোনো অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়া যেতে পারে না। দেখুন, যদি কোথাও বেআইনি নির্মাণ হয় তাহলে নোটিশ দেওয়া হবে, তাকে অবশ্যই সেখানে বেআইনি নির্মাণের অংশটুকু ভাঙা যেতে পারে, কিন্তু সেটা যেন একটা রাজনৈতিক প্রতিহিংসা বা সংখ্যালঘুদের নিশানা করার বিষয় না দাঁড়ায়। যদি কোনো সরকারের একটা বিষয় দাঁড়িয়ে যায় যে সংখ্যালঘু এলাকায় ইচ্ছে করে আমি বুলডোজার পাঠাবো, বেআইনি বাড়ি ভাঙার নাম করে সংখ্যালঘুদের উৎপীড়ন করব, তাহলে সেটা দুঃখজনক হবে। আমি বিশ্বাস করি এখনো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে যায়নি। ফলে যেভাবেই বিষয়টাকে দেখানো হোক, পশ্চিমবঙ্গে যেন শুধুমাত্র হিন্দুদের উন্নয়নের জন্য না ভাবা হয়। যারা সংখ্যালঘু রয়েছেন তাদের, যাকে বলে জমি জিরেত এবং জান মাল, তার যেন সুরক্ষার ব্যবস্থা করা হয়। সেটা ভারতবর্ষের সংবিধান বলে। এবার ভারতবর্ষের আদালতগুলি কখনই বিষয়ে ব্যবস্থা নেবে সেদিকে তাকিয়ে থাকতে হবে। দেখুন, হাওড়া স্টেশনে হকার উচ্ছেদের পরে হাইকোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে, স্থগিতাদেশ দিয়েছে। হাওড়া স্টেশনের সৌন্দর্যায়ন হচ্ছে খুব ভালো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হকারদের সঙ্গে কত মানুষের জীবিকা জড়িত। এবং শুধু তো হকারদের সাথে তাদের জীবিকা না, হকারদের কাছ থেকে যারা চা খান, হকারদের কাছ থেকে যারা জিনিস কেনেন, তারা অনেক সস্তায় পান। ফলে তাদের পেটে লাথি মারাটা কতটা যুক্তিযুক্ত সেটা আমাদের সবসময় ভাবতে হবে। আমরা যেন মধ্যবিত্তের এলিটিজম দিয়ে দেখতে গিয়ে গরিব মানুষের, প্রান্তিক মানুষের সর্বনাশ না করি। অনেকদিন আগে রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সরকারের সমালোচনায়, যে এটা স্যুট বুটের সরকার। কোনো সরকার যেন শুধুমাত্র আদানি আম্বানির স্বার্থ রক্ষা না করে। দেখা গেল সরকার শুধু আদানি আম্বানির স্বার্থ রক্ষা করছে, আর গরিব মানুষ, সে মানুষের নাম রামচরণ হোক অথবা রহিম চাচা হোক, তাদের পেটে লাথি মারছে, তাহলে সেটা সুখকর হবে না, সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বা প্রপার্টি নিয়ে 17খানা পৌরসভা নোটিশ পাঠিয়েছে, এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকালকেও পুলিশ গিয়েছিল এবং কিছু জিনিসপত্র বের করে এনেছে। আজকেও তার বাড়ির সামনে বুলডোজার আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখছেন, যে রাজনৈতিক প্রতিহিংসা নাকি সত্যি এর কোনো ভিত্তি আছে? দেখুন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বেআইনি নির্মাণ হয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সম্পর্কে কোনো অভিযোগ থাকে, সেটা তো আইনিভাবে সেটার মোকাবিলা করতে হবে। পুরসভা নোটিশ পাঠিয়েছে, আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন সময় চেয়েছেন, ফলে 10 দিন সময় তাকে দেওয়া হবে, তারপরে তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া তা নেওয়া হবে। দেখুন, একটা রাজনীতিতে বড় সমস্যা হয়ে গেছে একটা পলিটিক্যাল অপটিক্স তৈরি করা। এই পলিটিক্যাল অপটিক্স তৈরি করতে গিয়ে অনেক সময় সংবিধানের বাইরে অনেকে চলে যাচ্ছে। আমি দেখলাম হাওড়া শহরে 3 জনকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে নাকি অভিযোগ রয়েছে তোলাবাজি, দুর্নীতির। তাদের হাফ প্যান্ট পরে কোমরে দড়ি বেঁধে হাওড়া শহরে ঘোরানো হয়েছে। এটা পলিটিক্যাল অপটিক্স হিসেবে ভালো হতে পারে, এটা সংবিধানের ঠিক কাজ নয়। যারাই এই কাজটা করছেন তারা যেন মনে রাখেন যে ভবিষ্যতের পৃথিবী কিন্তু তাদের বিচার করবে। মানবাধিকার বলে একটা বিষয় আছে, অপরাধীরও মানবাধিকার আছে, অভিযুক্তের তো আছেই। কেউ অভিযুক্ত হলে তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে কিনা সেটা বোধহয় ভারতবর্ষের সংবিধান পড়েই জানতে হবে। রাজ্যের সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখলাম যে
বামফ্রন্ট যারা শূন্য ছিল সেখান থেকে এক এসেছে, কংগ্রেস দুটো সিটে জিতে এসেছে, এবং তাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি লক্ষ্য করা যাচ্ছে যে তারা ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা বা পথ দেখতে পাচ্ছে। তাহলে কি তৃণমূলের সময় বিরোধীরা তারা সঠিকভাবে বিরোধিতা করার জায়গাটা পেত না বলেই তাদের মধ্যে এইরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? না, আমার মনে হয় না সেটা। তৃণমূলের অনেক ভুল ছিল, তৃণমূলের অবশ্যই গণতান্ত্রিক পরিষদ তৈরিতে অনেক ভুল ছিল, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কংগ্রেস এখনো অবধি দুটো জেলাতেই সীমাবদ্ধ, মুর্শিদাবাদ এবং মালদায়। কার্যত সিপিএমও মুর্শিদাবাদেই সিট পেয়েছে। ফলাফলকে খুব গুরুত্ব দেবেন না, কারণ ওই ফলাফলটা জাহাঙ্গীর, যিনি আবার একজন সেলফ মেড পুষ্পা, তিনি প্রত্যাহার করে নেওয়ার পরে জাহাঙ্গীরের ভোট হয়তো লেফটের দিকে গেছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বিধানসভা নির্বাচনটা হয়েছে, যেখানে বিজেপি 208টা আসন পেয়েছে, যে বিধানসভা নির্বাচনের ফলাফলকে আবার তৃণমূল স্বীকার করে না, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, নির্বাচন কমিশন ছিল, সব ছিল, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএম 4 কিছু শতাংশ ভোট পেয়েছে। এবং মনে রাখতে হবে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি তার নিজের কেন্দ্রে 2500 ভোট পেয়েছেন। ফলে যদি এটাকে আপনি কংগ্রেসের পুনরুজ্জীবন বলে দেখেন তাহলে ভুল হবে। অবশ্যই যে কথাটা রাহুল গান্ধী বলছেন, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটা গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়া জোটকে পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে এক হয়ে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। কিন্তু যদি এটাকে আলিমুদ্দিন স্ট্রিটের জয় বা কংগ্রেসের জয় বলে কেউ দেখে তাহলে ভুল করবে। কেন ভুল করবে? আবারও বলছি যে বিধানসভা ভোটে কংগ্রেস 2টো আসন জিতেছে, অবশ্যই সেটা ভালো যে 0 থেকে 2তে এসছে, কিন্তু এখনো অবধি কংগ্রেস একক ক্ষমতায় পশ্চিমবঙ্গে কিছু করে ফেলবে আর সেটা ভাবাটা বোধহয় ভুল। আবারও বলছি, ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা সবার বোঝা উচিত, তৃণমূলেরও যেমন বোঝা উচিত। তৃণমূলের এই কারণে বোঝা উচিত, তৃণমূল অতীতে ইন্ডিয়া জোট নিয়ে বহু প্রবলেম তৈরি করেছে, ত্রিপুরায় লড়তে গেছে, আসামে লড়তে গেছে, গোয়ায় লড়তে গেছে, মেঘালয়ে লড়তে গেছে, যে লড়তে যাওয়াগুলোর কোনো দরকারই ছিল না, সেখানে আসলে তারা কংগ্রেসকে দুর্বল করেছে। তৃণমূলও নিজের ভুল বুঝতে পেরেছে বলেই এখন ইন্ডিয়া জোটের কথা বলছে। যে চৌঠামের আগে অব্দি তৃণমূলের কাছে কণ্ঠে কোয়ারা কংগ্রেস শোনা যায়নি, এখন কংগ্রেসের কথা শোনা যাচ্ছে। খুব ভালো যদি তৃণমূল ইন্ডিয়া জোট বা শক্তিশালী করার কথা বলে। আমার ধারণা রাহুল গান্ধীও সে কথাটা বলছেন। রাহুল গান্ধী বলছেন যে ভোট চুরির বিষয়ে তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে প্রচার করবেন। ফলে এই যে বিজেপি বিরোধী রাজনীতিতে যদি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা একসঙ্গে হাঁটেন তাহলে সেটা ভালো ব্যাপার হবে।